দেখেন 3 নম্বর প্রবলেম, এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে, তাহলে এটা আমাদের এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলের পিভি ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। তাহলে ব্রেটন সাইকেলে 1 বার চাপ ও 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম্প্রেসরে বাতাস প্রবেশ করে। তার মানে আপনার P1 হচ্ছে 1 বার এবং এদের T1টা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে প্রবেশ করে এবং কি করে 3.5 বার চাপে কম্প্রেসর থেকে বের হয়। তার মানে এই যে এটা কিন্তু কম্প্রেসর ছিল 1 থেকে 2, এই যে 1 থেকে 2টা কি কম্প্রেসর না, কম্প্রেসর 1 থেকে 2। তাহলে আমাদের বের হচ্ছে এত বার চাপে, যে কম্প্রেসরে ঢুকলে তো এটা কম্প্রেস হয়ে প্রেসার বেড়ে যায়। তাহলে P1 ছিল আপনার 1 বার, P2 ছিল হচ্ছে 3.5 বার। আচ্ছা, বের হয়। তাহলে বের হওয়ার পরে দেখেন 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টারবাইনে প্রবেশ করে। তাহলে টারবাইন আছে কোথায়? এই 2 থেকে 3 নম্বরে কি আছে? নাই। 2 থেকে 3 নম্বরে আছে আপনার, এই যে দেখেন কম্বাসন চেম্বার, কম্বাসন চেম্বার। তো টারবাইনে প্রবেশ করে 3 নম্বর পয়েন্টে। দেখেন এখানে বলছে তারপর 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টারবাইনে প্রবেশ করে। তার মানে এই 600 ডিগ্রিটা T3, এই যে 3 থেকে 4 এটা হলো টারবাইন, তাই না? দেখেন 3 থেকে 4। তাহলে এই 3, সাইকেল আইকা নিব নাকি, তাহলে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। অঙ্ক করার সময় সাইকেলটা অঙ্কন করে নিলে সুবিধা হবে, কিন্তু সাইকেল অঙ্কন করে নিতে হবে ছোট করে। একেবারে আমি ছোট করে অঙ্কন করে নিই একটা সাইডে, অঙ্ক দিয়ে একটা সাইডে ছোট করে অঙ্কন করে নেই, আমার ধরতে সুবিধা হয়। তাহলে এই যে বলছে না, তারপর 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টারবাইনে প্রবেশ করে, এই যে তাহলে টারবাইনে প্রবেশ করতেছে 3 নম্বর পয়েন্টে। তার মানে T3 হচ্ছে আমাদের 600 ডিগ্রি সেলসিয়াস। আর T1 কিন্তু দেওয়া ছিল কত, 20 ডিগ্রি সেলসিয়াস। T2টা কিন্তু দেয়া নাই, কিন্তু P1 দেওয়া আছে, P2 দেওয়া আছে, আর P3 তো কনস্ট্যান্ট, P2 যা P3 ও তাই। আবার এই যে P4 ও যা P1 তাই, তাই না? তার মানে আমাদের যে প্রেসার কিন্তু 4টা পয়েন্টেরই দেওয়া আছে। আর টেম্পারেচার আমাদের 1 নম্বর পয়েন্ট দেওয়া আছে, 3 নম্বর পয়েন্ট দেওয়া আছে, 2 নম্বর পয়েন্ট দেয়া নাই। আচ্ছা, প্রবেশ করলো, তারপর বের করতে বলছে প্রতি কেজিতে তাপ সরবরাহ। এই যে তাপ সরবরাহ করতেছে কয় থেকে কয় নম্বর প্রসেস ভাই, দেখেন তো তাপ সরবরাহ করতেছে 2 থেকে 3, 2 থেকে 3 নম্বরে তাপ সরবরাহ করতেছে। তাহলে সূত্র হবে কোনটা? সূত্র হবে, দেখেন এটা কিন্তু কনস্ট্যান্ট প্রেসারে করতেছে, তার মানে এমসিপি ডেল টি, এমসিপি ডেল টি। এটা আমাদের হিট অ্যাডিশন হবে, এবং ডেল টিটা হবে দেখেন T2 আর T3-র মধ্যে পার্থক্য। তাহলে T3 আমাদের বড় আর T2টা ছোট, তার মানে হবে এই এমসিপি ডেল টি যে এইখানে আমাদের হিট সাপ্লাই করতেছি, T3 মাইনাস T2 আমাদের এটা হবে ডেল টি, কারণ T3টা বড়, T2টা ছোট। দেখেন তাহলে 3 নম্বর পয়েন্টে আমাদের হিট অ্যাডিশন, হিট অ্যাডিশন হবে, হিট অ্যাডিশন পার কেজিতে হবে এমসিপি ডেল টি, মানে T3 মাইনাস T2। দেখেন সূত্রটা বুঝেছেন কিনা? তাহলে পার কেজি বলছে এম এর মানটা 1, তাহলে কিলোজুলে আসবে। সিপির ভ্যালু কত? সিপির ভ্যালু হচ্ছে দেখেন এই যে সিপি দেওয়া আছে 1.005, তো লিখে ফেলি 1.005 কিলোজুল পার কেজি, T3 মাইনাস T2। তাহলে T3 হলো আপনার এই যে 600 ডিগ্রি সেলসিয়াস বললাম তখন, 600 মানে 873 হবে, কিন্তু 600 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে নেই 873, তাহলে T2টা কিন্তু আমাদের দেয়া নাই, এটা বের করে নিতে হবে। তাহলে এটা বের করার জন্য কি করবেন, আবারও সেই সূত্র আমরা জানি, T2 ডিভাইডেড বাই T1, কারণ T1 দেওয়া আছে, P2 P1 দেওয়া আছে, গামা মাইনাস 1 বাই গামা, সূত্র এটা। তাহলে P2 হলো 3.5 বার, P1 হলো 1 বার, গামা হলো 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4, আর T2টা বের হবে T1 কত, 20 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 293। দেখেন এরকম আসলো। তাহলে T2টা যদি বের করি 3.5 টু দি পাওয়ার 0.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4 ইন্টু হচ্ছে 293, তাহলে 419 দশমিক একই বললাম, এটাই যে হ্যাঁ এক যোগ করে 419.1 এত কেলভিন। তাহলে এটা কিন্তু T2 আসলো আমাদের। তাহলে T2 যা আসছে 419.1, এটা লিখে দিলাম এখানে যে T2-র ভ্যালু। তাহলে এখন আমাদের এই যে হিট অ্যাডিশন পার কেজিতে চলে আসলো। পার কেজি কিভাবে, কারণ এম এর মান 1 কেজি নিছি। তাহলে এখন 1.005 ইন্টু 873 মাইনাস
419.1 দেখেন, তাহলে 456.17, 456.17 হিট অ্যাডিশন এত কিলোজুল। ঠিক আছে, তাহলে এত অ্যান্সার কিলোজুল পার কেজি, কিলোজুল পার কম্প্রেসরের কেজি। ওয়ার্কার একটু তো দেয় যা হচ্ছে হ্যাঁ, কি মেহেদি বুঝি নাই। কম্প্রেসরের ওয়ার্কার বলতেছে কম্প্রেসরের ওয়ার্কের যে সূত্রটা আর এটা তো সেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এগুলা সবই মানে এরকমই হবে। এই যে আমাদের যে প্রসেসগুলো আছে এখানে, এই যে হিট অ্যাডিশন, এমসিপি ডেলটি। এখন হিট অ্যাডিশন যদি আমাদের ইয়াতে হইতো, কনস্ট্যান্ট ভলিউমে হইতো, সেক্ষেত্রে সিবি হইতো। বাট এটা কনস্ট্যান্ট, এই যে ইয়াটা মানে কম্প্রেসরটা, এটা তো আইসেন্ট্রপিক প্রসেসে চলে, কিন্তু সেখানে আমাদের আপেক্ষিক তাপ হিসেবে সিপি ব্যবহার করতে হয় কম্প্রেসরে। তাহলে এমসিপি ডেলটি এটাও, এমসিপি ডেলটি এটাও। ঠিক আছে, আবার এমসিপি ডেলটি এটাও, আবার এমসিপি ডেলটি ডিরেকশন এটাও। ও হুম, আচ্ছা। সবগুলো এমসিপি ডেলটি। দেখেন আপনার এখান থেকে কিন্তু এটা বের করতে বলতে পারে যে হিট রিজেকশন পার কেজিতে কতটুকু হিট রিজেকশন হচ্ছে। সেক্ষেত্রে এম এর মানটা পার কেজি বললে 1 কেজি, আর পার কেজি না বললে এম এর মানটা দেয়া থাকবে। যদি দেয়া না থাকে তাহলে আমরা এম এর মানটা 1 কেজি ধরে নিয়ে পার কেজিতে বের করবো, এত কিলোজুল পার কেজি। তাহলে এখানে এই সিপি আর এই যে 1 আর 4 এর ভিতরে বড় কোনটা টি, এই যে 4, T4 বড়, T1 ছোট, তাহলে T4 মাইনাস T1 যা আসে এত আমাদের হিট রিজেকশন করা হচ্ছে। আচ্ছা, তারপরে 4 নাম্বার প্রবলেম। তো 4 নাম্বার প্রবলেমটা কি বলছে, 100 কিলো প্যাসকেল চাপ, বলছে 100 কিলো প্যাসকেল চাপ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে চাপ দেওয়া আছে কত, 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল চাপ ও 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম্প্রেসরে বাতাস প্রবেশ করে। বুঝছেন, এই যে বাতাস তাহলে প্রবেশ করতেছে, তাহলে এটা টি1, এটা পিওন, এবং 900 কিলো প্যাসকেল চাপে কম্প্রেসর থেকে বের হয়ে যায়। এই যে 900 কিলো প্যাসকেলে বের হয়ে গেল, তাহলে 100 কিলো প্যাসকেলে কিন্তু ঢুকলো, আর 900 কিলো প্যাসকেলে বের হয়ে গেল। তার মানে এই কম্প্রেসরের যদি প্রেসার রেশিও বের করতে বলে, প্রেসার রেশিও, তাহলে কিন্তু হবে 900/100, তার মানে 9 হবে। মানে 9 গুণ পরিমাণ সে কম্প্রেস করতেছে, মানে প্রেসারের মানটাও 9 গুণ বেড়ে যাচ্ছে। দেখেন, 100 কিলো প্যাসকেল ছিল, 900 কিলো প্যাসকেল বের হয়ে গেল, মানে কম্প্রেসর থেকে। এটা কিন্তু কম্প্রেসর কাজ করলো, ঠিক না, কাজ করলো। তো কম্প্রেশন আইসেন্ট্রপিক পদ্ধতিতে সম্পন্ন হলে, এই যে কম্প্রেশনটা হলো, এটা আইসেন্ট্রপিক পদ্ধতিতে হলো, তার মানে এন্ট্রপি কনস্ট্যান্ট। কম্প্রেসরে ইনপুট পাওয়ার বের করো। কম্প্রেসরে ইনপুট পাওয়ার আমাকে বের করতে বলছে। ইনপুট পাওয়ার কি দেওয়া আছে, দেওয়া আছে মাস ফ্লো রেট, মাস ফ্লো রেট 0.02 কেজি/সেকেন্ড, আর সিপির ভ্যালু এত, গামা এত। এই তো আমরা বের করব কম্প্রেশন পাওয়ার। তাহলে দেখেন, কম্প্রেসর ভাই পাওয়ার তিন যদি নম্বর বলছিল নাকি? হ্যাঁ ভাই। 3 নম্বরের দক্ষতা বের করতে বলছিল মনে হয়, দেখেন ও তো। আচ্ছা আচ্ছা, সাইকেলের দক্ষতা। আচ্ছা দাঁড়ান, বের করতেছি, এটা করে নেই। আচ্ছা, কম্প্রেসর দেখেন কি বের করতে বলছে এখানে, কম্প্রেসরের ইনপুট পাওয়ার। তাহলে কম্প্রেসরের ইনপুট পাওয়ার, কম্প্রেসর ইনপুট পাওয়ার, তাহলে কম্প্রেসরের ইনপুট পাওয়ার, তাহলে সূত্র কি হবে, এমসিপি ডেলটি, এমসিপি ডেলটি। তাহলে এম এর মান কত দেওয়া আছে, আপনার এটা মাস ফ্লো রেট দেওয়া আছে, দেখেন দেওয়া আছে মাস ফ্লো রেট এত, তাহলে এটা এম ডট দিয়ে দেন একেবারে, এমসিপি ডেলটি, মাস ফ্লো রেটকে এম ডট, কেজি/সেকেন্ড, এটা কত, 0.02। সিপি কত দেওয়া আছে, 1.005। তাহলে কম্প্রেসর আছে আপনার 1 থেকে 2-এ, তাই না, 1 থেকে 2 প্রসেসে কাজ করতেছে। তার মানে টি2 আমাদের বড় হয়, টি2 মাইনাস টি1, টি2 মাইনাস টি1। তাহলে 0.02, 1.005, তাহলে টি2টা তো আমাদের জানা নাই মনে হয় না ভাই। টি1 দেওয়া আছে কত, 27, 27। 300 হলো টি1, কিন্তু টি2 কত, নাই তো।
তাহলে বের করা লাগবে ভেরি গুড। এই যে এই সূত্রের সাহায্যে আমরা জানি T2 minus T2 T2 by T2 T2 by T1 T1 P2 by P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই gamma গামা, বুঝছেন? তাহলে এই যে P2 কত 900, P1 কত 100 কিলো প্যাসকেল, এই যে 900 আর 100 দেওয়া ছিল, গামা হলো 1.4 মাইনাস 1, 1.4 মাইনাস 1, T2 বের হবে, T1 কত 27, তার মানে 300, তাহলে T2 এই যেখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে 100 গেল 9 বার, তাহলে 9 এর উপরে 1.4 মাইনাস 1 ডিভাইডেড বাই 1.4, তাহলে গুণ হচ্ছে আমার 300, 562.03, তাহলে 562.03 এত কেলভিন, তাই তো? 562.03 এত কেলভিন, 562.03 এত কেলভিন। তাহলে এই কেলভিনটা আসলো T2, তাহলে যদি এখানে লিখি 562.03, তাহলে 562.03 মাইনাস হচ্ছে 300 ইন্টু 1.005, 263.34, 263.34 গুণ দেব হচ্ছে গুণ 0.02, 5.27, তাহলে 5.27, ভাই এর ইউনিটটা কি হবে? ইউনিটটা একটু ভাবেন তো সবাই। পাওয়ার যেহেতু তোমার কিলোওয়াট অথবা এইচপি হবে। না, এর আগে তো কিলোজুল পার কেজিতে আসলো, তাই না? যখন 1 কেজি লিখছিলাম পার কেজি, পাওয়ার তো ভাই ওয়াট আর সেটা পাওয়ার তো এখানে লিখছি। আচ্ছা, এমসিপি ডেল টি তো আগে ছিল, তখন এম এর মানটা কিসে লিখছিলাম? কেজিতে, এম এর মানটা কেজিতে, সিপি ছিল কিলোজুল পার কেজিতে, তারপরে ডেল টিটা, ভাই এর ফ্লোরে দিলে সেকেন্ড যেটা ভাগ হয়েছে ভাই ওয়াট হয়ে যাবে তাহলে সুপার। এখানে শুধু কি আছে? কেজির সাথে এখানে এই যে মাস ফ্লো রেটটা ছিল, এটাই তো পার্থক্য, আর তো পার্থক্য নাই। কেজির পরে একটা সেকেন্ড আছে, তাই না? তাহলে কিলোজুল আসছিল, কিলোজুলের নিচে একটা সেকেন্ড আছে, তার মানে কিলোওয়াট, কিলোওয়াট। এই মাস ফ্লো রেট থাকার কারণে দেখেন এই যে আগে ছিল কেজি, কত কেজি সেটা, এখন এস এর মানটা এক্সট্রা, তার মানে কিলো জুল পার সেকেন্ড, তার মানে কিলোওয়াট, এটা চলে আসলো আমাদের কিলোওয়াট। তাহলে আপাতত ব্রাইটন সাইকেলে এই 4টা প্রবলেম সমাধান করা লাগবে আপনাদের, এই 4টা প্রবলেম ভালো করে করবেন, বুঝছেন, ব্রাইটন সাইকেলে। আর এসএই এসএই পরীক্ষায়, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষায় ব্রাইটন সাইকেল থেকে কম আসছে, বুঝছেন, খুবই কম আসছে, অঙ্ক খুঁজেই পাওয়া যায় নাই। আচ্ছা, এগুলো সব অ্যাসিস্ট্যান্টের প্রশ্ন, এই যে দেখেন এই এই যে এটাও এই, তারপরে এই যে এগুলাও এই, কোনো প্রশ্ন আসছে কিনা খুঁজেই পেলাম না। তারপরে আর একটু ভালো করে দেখবেন, যদি একটা দুইটা পাই তাহলে কিছুটা আইডিয়া নেওয়া যাবে। তো আপাতত এই 4টা ভালো করে শেষ করেন এই সাইকেলের, ব্রাইটন সাইকেলের, বুঝছেন? তাহলে মোটামুটি ব্রাইটন সাইকেল, আইসি ইঞ্জিনের অটো সাইকেল, ডিজেল সাইকেল, এই 3টার প্রবলেম কিন্তু অনেকগুলাই দিলাম আমি, অনেকগুলোই কিন্তু করাইলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করেন। তারপর রেফ্রিজারেশন পড়াইলাম, প্রসেস তো একটা শীট দিছি, 4-5টা অঙ্ক মনে হয় ছিল আপনাদের, সূত্রগুলোও দেখাইছি। এখন আমাদের আর পড়তে হবে কিছু ফিগার পড়া লাগবে, কিছু ডায়াগ্রাম। তো ডায়াগ্রামের ভিতরে দেখেন অটো সাইকেল কিন্তু পড়াইছি, ডিজেল সাইকেলও পড়াইছি, আজকে ব্রাইটন সাইকেলও দেখাইলাম, এই যে এখানে এটাই ব্রাইটন সাইকেল কিন্তু এটাই। তাহলে ব্রাইটন সাইকেলের পিভি ডায়াগ্রাম, টিএস ডায়াগ্রাম, আর এটা হলো ব্লক ডায়াগ্রাম আপনার আমার গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের, বুঝছেন, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যদি এটা ক্লোজ করে মানে ক্লোজড সাইকেল গ্যাস টারবাইন হয়, সেক্ষেত্রে একটা হিট এক্সচেঞ্জার এখানে অ্যাড করবেন, অ্যাড করে এভাবে যে সাইকেল রিসাইকেল করবেন, ঠিক আছে? আর যদি ওপেন হয় তাহলে যে এই পর্যন্ত দিবেন, এটা পরিবেশে ছেড়ে দিবেন, এই যে হিট এক্সচেঞ্জারটা দেওয়ার তখন দরকার হবে না, বুঝছেন, এরকম। তো আর কিছু ফিগার আমি দেখাই। 3 নম্বরের দক্ষতাটা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে 3 নাম্বার, ভাই দাঁড়ান, 3 নাম্বারের দক্ষতা, তাহলে 3-এর হলো দক্ষতা এফিসিয়েন্সি, কি বলছে দেখি। তাহলে এটা গেল হচ্ছে কি প্রতি কেজিতে তাপ সরবরাহ, দেখেন প্রতি কেজিতে তাপ সরবরাহ, এটা তো বের করছি আমরা এমসিপি ডেলটি দ্বারা। এখন সাইকেলের দক্ষতা, এই সাইকেলের দক্ষতা আপনার এই যে যে ব্রাইটন সাইকেলটা, এখন
দক্ষতা মানে তো আমরা জানি আউটপুট বাই ইনপুট। তো এখানে কি আউটপুট বা ইনপুট বের করার কোনো কিছু বলছে? এখানে বলে নাই কোনো কিছু। দেখেন, একটি এয়ার স্ট্যান্ডার্ড ব্রেটন সাইকেলে 1 বার চাপ এত তাপমাত্রায় কম্প্রেসর বাতাস প্রবেশ করে এবং এত বার চাপে কম্প্রেসর থেকে বের হয়। তারপর 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় টারবাইনে প্রবেশ করে, বের করে প্রতি কেজিতে তাপ সরবরাহ। তাহলে এই যে ইনপুটটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে, তো আউটপুটটা আছে নাই। তাহলে এভাবে বের করা যাবে না। বের করতে হবে সাইকেলের দক্ষতা। আমাদের সহজ যে নিয়মটা সেটা হচ্ছে যে 1 মাইনাস T1 ডিভাইডেড বাই T2। এটা একটা ফর্মুলা আমাদের, 1 মাইনাস T1 বাই T2। কই ফিগার কই গেল? দেখেন এই যে, তাহলে আমরা এই টিএস ডায়াগ্রাম থেকেই কিন্তু আমি এই ব্রাইটন সাইকেলের এফিসিয়েন্সি বের করতে পারি। দেখেন এটা কি হবে, এই T2 টেম্পারেচারটা বড়, T1টা ছোট। T1টা কি ছোট, তাহলে T1টা হলো ছোট আর T2টা হচ্ছে বড়। তাহলে T1 ডিভাইডেড বাই T2, আমি যদি দেখেন T2 ডিভাইডেড বাই T1 দেই, T2 ডিভাইডেড বাই T1 দেই, এই ভ্যালুটা একের কম আসবে না বেশি আসবে বলেন তো? T2 তো বড় থাকবে আর ডিভাইডেড বাই T1 দিলে পরে একটা বেশি আসবে। একের বেশি আসবে অলওয়েজ। দেখেন সামান্য বড় 5কে যদি 4 দ্বারা ভাগ করি তবুও কিন্তু একের সাথে বেশি আসে, তাই না? তাহলে একের চেয়ে বেশি হুম আমাদের এই যে, আমি এটা মনে রাখার জন্য বলতেছি, মানে এইখানে যে ভ্যালুটা আসে এটা কিন্তু 1 থেকে বাদ দেওয়া লাগবে। তাহলে এইখানেই যদি আপনার একের সাথে বড় হয়ে যায় তাহলে নেগেটিভ চলে আসবে, সো হবে না। এই কারণে মনে রাখবেন ছোটটা উপরে, 1 আর 2 এর ভিতরে, T1টা উপরে, T2টা সবসময় নিচে হবে। তাহলে 1 মানে মাইনাস এই T1 বাই T2। এই জোর সাইকেলের জন্যই প্রযোজ্য। না, এটা অটো সাইকেলেও হবে। অটো সাইকেলেও যদি ভ্যালু দেওয়া থাকে, অটো সাইকেল ডিজেল সাইকেলেও হবে। এই যে T1 বাই T2, বা ডিজেল সাইকেলেও হবে। ঠিক আছে, অটো, অটো, ডিজেল, ব্রাইটন, যদি আমাদের এই যে এই 1 থেকে 2 প্রসেসের টেম্পারেচারগুলো দেওয়া থাকে, তাহলে 1 মাইনাস T1 বাই T2 দ্বারাই আমরা খুব সহজে এফিসিয়েন্সি বের করতে পারি। তাহলে দেখেন এইখানে যেটাই যে দেওয়া আছে কত, এখানে T1 হলো আমার 20 ডিগ্রি সেলসিয়াস, আর T2টা বের করছিলাম মনে হয় না? আচ্ছা আবার বের করে নিব, T2 অসুবিধা নাই। তাহলে 1, হ্যাঁ T2 বের কর। তাহলে T1 কত, 293, যেহেতু 20 ডিগ্রি সেলসিয়াস 273 যোগ করলাম। এখন T2টা আমাদের বের করা লাগবে। দেখেন তাহলে T2 বের করার জন্য, সমস্যা নাই ওটা তো ভুলে গেছি। ও আছে নাকি বের করার 3 নম্বরে দেখি? হ্যাঁ, 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 ম্যাথ করছি। এই যে 3 নাম্বার যে প্রবলেমটা করছিলাম, দেখেন এই যে T2টা 419.1, তাহলে এটা নেই, 419.1। তাহলে দেখি কত আসে, 1 মাইনাস 293 ডিভাইডেড বাই 419.1। এখন যদি 100 দ্বারা গুণ করি, 30.09, 30.09, তাহলে 30.09 এত এত পার্সেন্ট, এটা সমান, এটা সমান হচ্ছে 30.09%। 30.09%, এই যে 30.08%, আমার এখানে লিখছি 9%, একই কথা হয়। তাহলে বুঝেছেন, এটাই হলো অ্যান্সার। ভাই আর একটা প্রশ্ন, ওইটা ওই যে প্রেসার দেওয়া আছে, কোনোটা বারে দেওয়া আছে কোনোটা প্যাসকেলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে ওই বারটা প্যাসকেলে না নিলে তো সমস্যা নেই না? না দেখেন আমি যখন এই যে এটা ব্যবহার করতেছি, T2 বাই T1 সমান P2 বাই P1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা, যখন এই সূত্রটা ব্যবহার করি তখন কিন্তু উপরেও P2 আছে, নিচেও P1 আছে, উপরেও প্রেসার, হুম নিচেও প্রেসার। তো এখানে কিন্তু আলটিমেটলি কোনো এককই থাকে না, কাটাকাটি হয়ে যায়। তো আপনি যদি এটা বারে রাখেন তখন আর কিন্তু এটা প্যাসকেলে রাখা যাবে না, দুইটা আপনার সেম এককে নিতে হুম হবে। যেটাতেই নেন চাপের একক হলেই হয়েছে, যেহেতু দুইটা কাটাকাটি হয়ে যাবে। বার থাকলে বারে, প্যাসকেল থাকলে প্যাসকেলে, এজন্য কোনো চেঞ্জ করার দরকার নাই। কিন্তু একটা বারে আছে একটা প্যাসকেলে আছে, তখন কি করবেন? তখন দুইটাই প্যাসকেলে নিয়ে যাবেন, বুঝছেন? বারেরটাকে 10⁵ দ্বারা গুণ করবেন, প্যাসকেলে যাবে, আর প্যাসকেলেটা তো প্যাসকেলেই থাকবে। এভাবে করবেন, অসুবিধা নাই। আর এই যে ইয়াটা টেম্পারেচারটা কিন্তু অবশ্যই কেলভিনে নেওয়া লাগবে, টেম্পারেচারটা অবশ্যই কেলভিনে নেওয়া লাগবে। কিন্তু এই যে এই হুম এই সূত্রে আবার দেখেন, আমার যে পাওয়ার টাওয়ার বা আমরা যেটা বের করি, ধরেন কিউ সমান এম সিপি আর ডেল টি, যদি আমরা এই যে হিট বের করি, শক্তি বের করি, সেক্ষেত্রে যে ডেল টি আছে না, ধরেন T3 মাইনাস T2,
MCP T3 - T2, তখন এটা কিন্তু পার্থক্য দেখেন। এটা কি পার্থক্য না? এই পার্থক্যের বেলায় আপনার হ্যাঁ, এখানে সেলসিয়াস থাকলে সেলসিয়াসই নিলে নেবেন। হবে। এটা আবার কেলভিনে নেওয়ার দরকার নাই। কিন্তু যখন উপরে নিচে থাকবে তখন এটাকে কেলভিনে নেয়াই লাগবে। কেলভিনে নেয়াই লাগবে। আর প্রেসারের বেলায় যে এই দুইটার একক বা ইউনিট সেম রাখা লাগবে। দুইটার এককই সেম রাখা লাগবে। হুম, ভাই আর কারো কোনো ঠিক প্রশ্ন আছে। আছে? মোটামুটি যারা রেগুলার ক্লাস করেন সবাইকে দেখতে পাচ্ছি আজকে। আচ্ছা তাহলে যে MES এর পরীক্ষা কোথায়, মানে কিভাবে কবে হতে পারে, কিছু কি বলছে টলছে? MES মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস। সেরকম তো কোনো আপডেট পাইনি এখনো। ও, সবাই প্রস্তুতি নিতে থাকেন। আবার এই যে নিবন্ধন, মনে হয় সার্কুলার হবে নিবন্ধন পরীক্ষার। হুম। আপনাদের নিয়োগের কি অবস্থা ভাই? কতদিনের মধ্যে হতে পারে? ও আমাদের হয়ে যাবে, জানুয়ারিতেই হয়ে যাবে, বুঝছেন? জানুয়ারি 15-20 তারিখে নিব। আপনাদের এর মধ্যে তো আপনাদের আর কি শকুনের নজর পড়ে যায়, শকুনের। হ্যাঁ বুঝি নাই ভাই। আপনাদেরটা হয়ে গেলে তো একটা সার্কুলার আশা করা যায় তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো সার্কুলার অনেক আগে হয়েছে, তো এটা সার্কুলার হবে, এটা নিশ্চিত। কারণ হুম। এইটার আপনার নিয়োগ তো অনেক আগে হয়ে যাওয়ার কথা ছিল। আবার এই যে অনেক কলেজে খোঁজ নিলাম, মানে ওয়েল্ডিং মানে মেকানিক্যালের ওয়েল্ডিং, মানে কোনো কলেজেই শিক্ষক নাই, টোটালি ফাঁকা। যেখানে 2টা পোস্ট আছে 2টা পোস্টই ফাঁকা এরকম। তো সবগুলোর তো নিয়োগ হয় নাই। 143 জনের রেজাল্ট বের হয়েছে, এটাতে পোষাবে না তো। অনেক সিট এমনিতেই ফাঁকা। আরো নতুন নতুন সিট সম্ভবত মানে হচ্ছে, মানে খুলতেছে আর কি, বুঝছেন? বিভিন্ন জায়গাতে যে ওয়েল্ডিং বা নতুন কলেজও হবে, এরকম আরো বিভিন্ন জায়গাতে ওয়েল্ডিং খুলতেছে মেকানিক্যালের, বুঝছেন? মানে ভালো একটা নিয়োগ আসার কথা, অনেক জায়গা দেখলাম, বুঝছেন? এটা হবে, আপনি ধরে রাখেন যে হবে, কয়েক মাসের মধ্যেই চলে আসবে। আমাদের এই যে কাগজপত্র জমা দিব 31 তারিখে ভাই, বুঝছেন? আর ঢাকা যাব আগে তো। হ্যাঁ, শুরুতে মানে নোটিশ দিল, শুরুতে নোটিশ দিল শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে জমা দিতে হবে, বুঝছেন? তারপরে নোটিশ পরিবর্তন করে দিছে, এখন কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দিতে হবে আগারগাঁও। ও, ওই মন্ত্রণালয়ে মনে হয় ঝামেলা টামেলা এই কারণে কিনা। আপনাদের নিয়োগটা খুব দ্রুত দিতে হয়েছে। হ্যাঁ, আমাদের মানে ভেরিফিকেশন ছাড়াই হয়ে যাবে এখন। এই যে 31 তারিখে ভেরিফিকেশনের কাগজপত্র জমা দিলে মানে ভেরিফিকেশন চলবে প্যারালালি, শুনছি যতটুকু। পরবর্তী জয়েনের পরে ভেরিফিকেশন চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয়েনের পরে আর কি মোটামুটি সবাই পজিটিভ আর কি, উপর মহলে সবাই পজিটিভ। অতি দ্রুতই পদায়ন হয়ে যাবে অলরেডি। জেলা ভিত্তিক কারা কারা মানে পাইছে ওই লিস্টটা মন্ত্রণালয় হয়ে গেছে। আপনি তো ভাই আপনার জেলায় পাবেন না? হ্যাঁ হ্যাঁ, জেলাতেই দিবে, দেখ জেলাতেই। ভালোই হলো। হ্যাঁ জেলাতেই দিবে। আর আপনার আমি বাসা আমার থেকে আম, আপনাদের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ? শাহজাদপুরে তো বাসা থেকে যাইতে ভাই সময় লাগবে, বাসা থেকে যাওয়া যাবে না, আপনার 2 ঘন্টা টাইম লাগবে যাইতে বাইক, সবকিছু বাইক দিয়ে। কিনে নেবেন। কারণ গ্রামের ধরেন কাঁচা রাস্তা তো, ওই সাইড দিয়ে পাকা। বাইক না, এখানে দিলে পঞ্চাশ ওখানে গিয়ে থাকবো আর কি, বাসা নিতে হবে ওইখানে। এখান থেকে দৈনিক যাওয়া সম্ভব না, বুঝছেন? দৈনিক যাওয়া আরে সম্ভব ভাই না 4 ঘন্টার কোনোভাবে। ক্লাস, হ্যাঁ, এটা ঠিক। আবার 2 ঘন্টা লাগবে। ছুটি ছাটা বেশি এবছর তো দেখলাম, অনেক ছুটি সরকারি। 52 সপ্তাহ 104 দিন ছুটি। আবার সরকারি ছুটি মনে হয় এবার 60 না 70 দিন দেখলাম। আবার রোজার দিন মাস আছে। ছুটি, এর মধ্যে হইতেছে ডেইলি 4 ঘন্টা বা 3 ঘন্টা ক্লাস। হ্যাঁ, হুম। 8টা থেকে 1টা। ওইটা তো বলতেছি, বুঝতে বেরোবেন 2টার সময় বাড়িতে এসে হ্যাঁ, বসে থাকবেন। তো ওই যে আবার অনেক জায়গায় সেকেন্ড শিফট আছে, কি সেকেন্ড শিফটের কি বেতন টেতন দেয় নাকি দেয় না? সেকেন্ড শিফটে তো আলাদা টিচার থাকে, সেকেন্ড শিফট করাইলে তো আলাদা বেতন দিবে। ও, অনেক জায়গাতে আমরা ওই যে এখন মানে সব
এখন সব আলাদা টিচার মনে হয় সব। ও না, আলাদা আলাদা টিচার টিচার কিন্তু নেওয়াটাই যদি ভালো। এক আমি টিচারের মনে করি বেশি আলাদা পড়ায় টিচার তাহলে নিলে বেতন আরো বেশি কিছু দেবো। লোকের কর্মসংস্থান সৃষ্টি হইলো, তাই না? কারণ ওই এক টিচার দিয়ে যদি পড়ায় তাহলে হয়তো ওনারা কিছুটা সুবিধা পাইলো, কিন্তু এতগুলো লোক যদি আরো নিয়োগ দেয় তাহলে কিছু লোকের আরো কর্মসংস্থান সৃষ্টি হইলো, বেকারত্ব কমলো। আমি মনে করি হ্যাঁ, যে সেকেন্ড শিফটের জন্য অবশ্যই টিচার আলাদাই রাখা উচিত। এরা শুধু নিজের সুবিধার কথা চিন্তা করলে হবে না। কিন্তু সব জায়গায় তো নাই, বুঝছেন, শিক্ষক সংকট, সেকেন্ড শিফটের টিচার একদমই নাই। ভাই তাহলে আপনার পড়াশোনা কি অবস্থা? তাহলে নন তো ডিপার্টমেন্ট ভাই পরীক্ষা কেমন চলতেছে? পরীক্ষা নন দিতে পারবো ডিপার্টমেন্ট না। ভাই, নন ডিপার্টমেন্ট কেমন পড়তেছেন?